প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী। আজকের আমি 3 নম্বর ইতিহাসের ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসটি হলো ইতিহাস অর্থাৎ ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী। এই ইতিহাসের বইয়ের নাম হলো অতীত ও ঐতিহ্য। এর আগে যে দুটি টপিক নিয়ে দুটি ভিডিওতে আমি আলোচনা করেছি, সেই দুটো টপিকের নাম হলো, প্রথম হচ্ছে কি ভিডিওটার নাম ছিল টপিকের কবে, কেন, কিভাবে, কোথায়। এটা আমরা প্রথম দিনের টপিকটা নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি। তারপরে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করেছি সেকেন্ড ভিডিও, সে টপিকের নাম ছিল ইতিহাসের কথা মানুষের কথা। আজকের আমি যে 3 নম্বর ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো ইতিহাস আর ভূগোল। ইতিহাসের সাথে ভূগোলের যে সম্পর্ক সেইটা নিয়ে আজকের এই আলোচনার বিষয়বস্তু। চলো আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ব। যারা ক্লাস 6-এ পড়ছো, যাদের কাছে এই বইটি রয়েছে, অবশ্যই করে তোমরা বইটি ওপেন করে রাখো। যখন আমি লাইন বাই লাইন পড়াচ্ছি তোমরা আমার সাথে সাথে পড়বে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। চলো আমরা একে একে রিড করে নিই। দেখো, পরদিন ক্লাসে দিদিমণি বললেন, ইতিহাস বুঝতে হলে ভূগোল জানতে হয়। এখানে কি বলছে? ইতিহাস যখন আমরা পড়ব সেটার সাথে সাথে আমাদের ভূগোলটাও জানার প্রয়োজন আছে। এক কথায় সবাই তো অবাক। এটা শুনে স্কুলের যে সকল ছাত্রছাত্রী এসেছিল ওই দিনকে, সকলে তারা অবাক হয়ে গেল। এটা অবাকের চিহ্ন, মানে এক্সক্লামেটরি চিহ্ন। ওদের ভূগোল বই আর ইতিহাস বই আলাদা আলাদা ক্লাস হয়, তাহলে দিদিমণি এমনটা কেন বললেন? এটা সকলের মনে এই প্রশ্নটা জেগে উঠল। পৃথা সেটাই জানতে চাইল। ওদের মধ্যে পৃথা বলে একটা স্টুডেন্ট ছিল, সে সেটা জানতে চাইল। দিদিমণি বললেন, আসলে মানুষের কাজকর্মই তো ইতিহাসের বিষয়। মানুষের কাজকর্ম, মানুষ যেভাবে চলবে সেটাই তো কাজকর্ম, এবং সেটাই হলো ইতিহাসের বিষয়। আর মানুষের অনেক কাজই তার পরিবেশ ও ভূগোল দিয়ে ঠিক হয়। অর্থাৎ মানুষ যেখানে বাস করবে সেখানকার পরিবেশ এবং ভূগোল দিয়ে ঠিক হবে তার ইতিহাসটা কেমন হবে। ধরো, নদীর পাশে যারা থাকেন তারা একভাবে বাঁচেন, তাদের রোজকার কাজকর্মে নদীর অনেক গুরুত্ব আছে। আবার অনেকে মরুভূমি অঞ্চলে থাকেন, তাহলে নদী যেখানে তার উল্টো দিক হবে মরুভূমি এলাকা। তাহলে দুটি এলাকার তোমার ইতিহাস সম্পূর্ণ আলাদা নয়, কারণ দুজনের ভূগোলটাই আলাদা, পরিবেশটাই আলাদা। এখানে সেই কথাটা বলার চেষ্টা করছে। তাদের জীবন যাপনের ক্ষেত্রে নদীর গুরুত্ব কম। কাদের ক্ষেত্রে? যেখানে যারা মরুভূমি এলাকায় থাকে। দেখবে মরুভূমির লোকেরা অনেকেই উটে চড়ে যাতায়াত করেন, আর নদীর কাছে যারা থাকেন তারা অনেকেই নৌকায় যাতায়াত করেন। এটা স্বাভাবিক ব্যাপার। এবারে দেখো, আমরা অনেকে নদী পেরোতে নৌকায় চড়ি। অবশ্যই নদীপথে আমরা কেবলমাত্র নৌকায় বা জাহাজ এইসব জায়গায় বা বিভিন্ন বোট আছে, সেইগুলো দিয়ে আমরা নদী পারাপার হই। আবার রাজস্থানে উট আছে, সেখানে লোকে মরুভূমি পেরোতে উটে চড়েন। তাহলে নদীতে যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করব সেখানে নৌকা ব্যবহার করব, কিন্তু যখন মরুভূমি এলাকায় থাকব সেখানে উটে করে এক জায়গা থেকে অন্যত্র জায়গায় আমরা যাব। তাহলে দুটো পার্থক্য বুঝতে পারলাম, এদের পরিবেশ আলাদার কারণে। এটা অনেক দিন থেকেই হয়ে আসছে। তাহলে পশ্চিমবঙ্গের যানবাহনের ইতিহাস জানা যাবে নৌকার কথা। অবশ্যই, কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী আছে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস জানতে গেলে নদীর কথা অবশ্যই জানতে হবে। এখানে সেই কথাটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। অন্যদিকে রাজস্থানের যানবাহনের ইতিহাস থাকবে উটের কথা। কেন? রাজস্থানে সে বিখ্যাত মরুভূমির নাম হলো থর মরুভূমি, তো সেই মরুভূমির কারণে আমরা সেখানে উটের কথা জানতে পারবো। এখন এক একটা জায়গায় যানবাহনের ইতিহাস আলাদা হলো কেন? এরা প্রশ্ন করছে। কারণ পরিবেশ ও ভূগোল আলাদা। অবশ্যই, কারণ পরিবেশ আর ভূগোলের কারণে দুটো জায়গার ইতিহাস অবশ্যই আলাদা হবে। আর তাই এক এক পরিবেশে অঞ্চলের ইতিহাস এক এক রকম। যেমন বলেছে এখানে, খাবার, পোশাক হতে পারে, যানবাহন, ব্যবসা বাণিজ্য, কাজকর্মের নানান তফাৎ। খুব ছোট জায়গায় থেকে খুব বড় জায়গা সবখানে এটা ঘটবে। ধরো, সমতল অঞ্চলের লোকেরা ভাত বেশি খান কেন বেশি ভাত খাবে? যারা সমতল অঞ্চলে, কারণ আমরা ভূমির বিভিন্ন রকম রূপ দেখতে পাই। যে ভূমি সমতল সমান তাকে সমতল ভূমি বলবো। যে ভূমি একটু উবড়ে খেবড়ো এবং সমান আছে, মানে প্রথমে খাড়া হয়ে তারপর সমান হয়ে গেছে, তাকে আমরা মালভূমি বলবো।
তারপর আমরা পাহাড়, তারপরে পর্বত। বিভিন্ন ভূমির বিভিন্ন রূপ আছে, তার বিভিন্ন নাম আছে। এখানে সেই কথাটা বলছে, যারা সমভূমি অঞ্চলে থাকে তারা ভাত বেশি খান। কেন? দেখো, রাহুল বলল সমতলে ধান চাষ বেশি হয়, তাই দিদিমণি বললেন ঠিক বলেছ। পলাশ বলল কিন্তু আমার কাকা রাজস্থানে থাকে, ওখানে ধান চাষ বেশি হয় না, কাকার বাড়িতে রুটি বেশি খাওয়া হয়। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের আমরা বলতে পারি প্রধান খাদ্য হিসাবে আমরা ভাতকে ব্যবহার করি, কিন্তু রাজস্থানে কি হয়, সেখানে রুটি বেশি খাওয়া হয়। দিদিমণি বললেন এভাবে মানুষের বেশিরভাগ কাজকর্ম তার পরিবেশ আর ভূগোল মাফিক চলে। অর্থাৎ মানুষের দেখো কাজকর্ম এবং তাদের খাওয়া, তাদের যে জীবিকা নির্বাহ করার জন্য সম্পূর্ণ ভূগোল এবং পরিবেশটা উপর নির্ভরশীল হয় বেশিরভাগ। দেখো তারপরে কি বলছে, তাই ইতিহাস বুঝতে গেলে সবসময় ভূগোলটাও জানা দরকার। মনে আছে ইতিহাসের গল্পের দুটো কথা ছিল, কেন এবং কোথায়। সেই কেন এবং কোথায় জানার জন্য পরিবেশ আর ভূগোল জানা দরকার। অর্থাৎ আমরা যখন ইতিহাস পড়ব, তাহলে ইতিহাসে আমরা কি দেখব, আমরা দেখব কি কখন, কখন, হোয়েন মানে কখন, আর আমরা কিভাবে। এই দুটো প্রশ্ন জানতে গেলে আমাদের ইতিহাস বুঝতে হবে। আর ভূগোলের ক্ষেত্রে আমরা দেখব কেন এবং কোথায়। আবার বলছি, ইতিহাসের ক্ষেত্রে সময়টা বেশি গুরুত্বপূর্ণ, মানে কখন এবং সেটা কিভাবে হলো। যেমন এর আগে আমরা দেখেছিলাম শিলনোড়া, হামানদিস্তা আর একটা মিক্সার মেশিন। এটা হচ্ছে কি কখন এলো, কিভাবে এলো, এটা আমরা ইতিহাসে এই প্রশ্ন দুটো খুঁজে পাবো। আর যখন ভূগোলের সঙ্গে যখন ইতিহাসের সম্পর্ক তুলে ধরবো, সেখানে কেন হয়েছে এবং কোথায় হয়েছে, এই দুটো বিষয় আমরা বুঝতে হবে। তখন আমার ভূগোলের সাথে ইতিহাসকে আমরা সংযোগ করতে পারবো। এখন আমরা দেখি তার পরের পেজে কি লেখা চলছে। 1.3 টপিকের মধ্যে এটা আবার তার সাব টপিক। দেখো, ভারতীয় উপমহাদেশের ভূগোল ইতিহাস। দেখো আমাদের ভারতীয় উপমহাদেশ, এটা হলো একটা ভারতবর্ষের একটা মানচিত্র। আমাদের ভারতবর্ষ সুবিশাল। কেন? ভারতবর্ষের উত্তরে আছে হিমালয় পর্বতমালা, দেখো নিচে আছে ভারত মহাসাগর, দেখো পূর্বে আছে বঙ্গোপসাগর, আছে পশ্চিমে আছে আরব সাগর। এত সুবিশাল বলে আমরা ভারতকে কি বলবো, উপমহাদেশ। কারণ মহাদেশের সমতুল্য আমাদের ভারতবর্ষের যে ক্ষেত্রফল এবং যেগুলো থাকা প্রয়োজন, যে বৈচিত্র্যগুলো, সেটা আমাদের ভারতবর্ষের কাছে রয়েছে। এই জন্য একে বলা হয় উপমহাদেশ। মহাদেশের কিছু কাছাকাছি অবস্থান করছে আমাদের ভারত। তো এখানে দেখো কি বলছে, দিদিমণি বললেন তোমরা সবাই এখনকার ভারতের মানচিত্র দেখেছো? জিজ্ঞাসা করছে। অবশ্যই আমরা মানচিত্র ভারতে দেখেছি, তবে এই মানচিত্রটা সব সময়ে এমন ছিল না। অনেক দিন আগে ভারতের মানচিত্র অন্য রকম ছিল। এখন যে আমরা ভারতের মানচিত্র দেখেছি বিভিন্ন বইতে, সেই মানচিত্রটা আগের তুলনায় অনেকটা পরিবর্তনশীল। কেন? সেই সময় ভারতকে বলা হয় অখণ্ড ভারত। সেখানে এই যে বর্তমান যে পাকিস্তান বলে একটা যে দেশ দেখি আমরা, বাংলাদেশ অথবা নেপাল, ভুটান, আমরা মায়ানমার, অনেক অংশ জুড়ে এই ভারতবর্ষ ছিল। অর্থাৎ ভারতবর্ষকে বলা যেত আগে অখণ্ড ভারত, অর্থাৎ অনেক সুবিশাল একটা ভারত। তবে এই মানচিত্রটা সবসময় এমন ছিল না। অনেক দিন আগে ভারতের মানচিত্র অন্য রকম ছিল। বিরাট সেই অঞ্চলকে একসঙ্গে বলা হতো ভারতীয় উপমহাদেশ। কারণ ভারতকে আমরা একটু আগে কি বললাম, ভারতের মধ্যে এত বৈচিত্র্যপূর্ণ সব কিছু রয়েছে, সেই জন্য একে কী বলা হতো, উপমহাদেশ। উপমহাদেশ মানে প্রায় একটা মহাদেশের মতোই বড় অঞ্চল। একটা মহাদেশের মতন, যেমন আমাদের মহাদেশের নাম কি, আমরা কোন মহাদেশে বাস করি, আমরা এশিয়া মহাদেশে বাস করি। ঠিক তদ্রূপ ভারতকে আমরা উপমহাদেশের সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে। সেখানে নানা রকম পরিবেশ ও মানুষ, পাহাড়, নদী, একটা উপমহাদেশে যা যা থাকা প্রয়োজন সেগুলো এখানে বলছে। সেখানে কি থাকে, বিভিন্ন রকম পরিবেশ থাকে, বিভিন্ন রকমের মানুষ থাকে, সেখানে পাহাড় থাকে, নদী থাকে, সমুদ্র, মরুভূমি, সব মিলিয়ে উপমহাদেশের পরিবেশ হয়। মানুষের খাবার, পোশাক, ঘর বাড়িও নানা রকম। এই হরেক রকম মিলেমিশে বিরাট এলাকা নিয়ে ছিল ভারতীয় উপমহাদেশ। তাহলে ভারতীয় উপমহাদেশের সম্পূর্ণ বৈচিত্র্যটা আলাদা, মহাদেশেরই মতন। তাই উত্তর দিকে ছিল পাহাড়ি অঞ্চল, যেটাকে আমরা হিমালয় পর্বত বলবো। সিন্ধু গঙ্গা নদীর দুপাশে বিরাট সমভূমি অঞ্চল, যেমন আমাদের পশ্চিমবঙ্গটা গঙ্গা সমভূমি অঞ্চলের অংশ, এবং আছে কি সিন্ধু এবং ব্রহ্মপুত্র। আমরা জানি এটা। সিন্ধুরা কোত্থেকে আসছে, সিন্ধুরা দেখবে পাকিস্তান, ভারতের মিডিল পোর্শন থেকে। গঙ্গাটা দেখবে উত্তরপ্রদেশ, বিহার, আমাদের পশ্চিমবঙ্গ, এই যে সমভূমি অঞ্চলটা। আর আরেকটা কোত্থেকে আসে আমাদের নদী, সেটা হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদী, যেটা হচ্ছে উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে সেখান থেকে আমাদের
সেই নদীগুলো দিয়ে পলিমাটি ওখানে সঞ্চিত হয়ে ওখানকার সমভূমি তৈরি করা হয়েছে। দেখো তারপরে কি বলছে, বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের 3 কোণা অঞ্চল। দেখো লক্ষ্য করো, বিন্ধ্য পর্বত, মনে করো এখানে যে বিন্ধ্য পর্বতমালা প্রত্যেকে আশা করবো দেখতে পাচ্ছ আমাদের ভারতবর্ষের ম্যাপ। এই যে বিন্ধ্য পর্বতমালার এর দক্ষিণ দিকটা বলছে, দক্ষিণ দিকে কি আছে দেখো, বলছে বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে 3 কোণা অঞ্চল। দেখো বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে 3 কোণা অঞ্চল না, এই একটা এইভাবে দেখো, লক্ষ্য করো, দেখো এই একটা দিক আর এই একটা দিক, তাহলে 3 কোণা না, 3টে কোণ। দেখো এই একটা আসছে, এই আর এই, তার 3 কোণা অঞ্চল, এখানে সেই কথাটা বলছে। তার মানে এখানে কী বলছে দেখো, এখানে বলছে বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে 3 কোণা অঞ্চল, এই নিয়ে তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশের ভূগোল। তারপরে দেখো, ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো। আবার দেখো এখানে কটা নাম পেলাম, প্রথম ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশকে একসময় কি বলা হতো, ভারতবর্ষ বলা হতো। কেন ভারতবর্ষ বলা হতো তার একটু কাহিনী আমরা দেখে নিই। দেখো ভারত ছিল পুরনো এক জনগোষ্ঠী, কারণ আমরা জানি আমাদের ভারতবর্ষে ষোড়শ মহাজনপদ ছিল, মানে 16টা বড় বড় পদ ছিল, তার মধ্যে বলছে ভারত ছিল পুরনো এক জনগোষ্ঠী। ওই জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ। তাহলে ভরত নামে একজন যে বর্ষে যে দ্বীপে রাজত্ব করত হয়ে গেল ভারতবর্ষ। তাহলে ভারত শব্দের একটি অর্থে ভরতের বংশধর, ভরত বলে রাজা, তাঁর বংশধর। তবে ভারতবর্ষ বলতে সব সময় পুরো ভারতীয় উপমহাদেশকে বোঝাতো না। এখন আমরা যে ভারতবর্ষ বুঝি সেই ভারতবর্ষ মানে পুরো ভারতকে বোঝাতো না। এখানে আমি একটা ছোট্ট করে একটা জিনিস লিখে দিয়েছি কিভাবে নামকরণ হয়েছে। যেমন দেখো এই যে, তাহলে কি বলছি আবার, ভরত নামে যে রাজা যে বর্ষ মানে মনে করো অনেকগুলো জেলা নিয়ে একটা রাজ্য তৈরি হলো, তাকে বর্ষ বলা হয়। ঠিক তদ্রূপ অনেকগুলো বর্ষ নিয়ে একটা কি তৈরি করলো, একটা জম্বুদ্বীপ নির্মাণ করলো। তাহলে সেই জম্বুদ্বীপে যে রাজা বাস করতো তাকে বলা হতো ভারতবর্ষ। এইভাবে নামকরণটা হয়ে এসেছে। অর্থাৎ এটা তোমরা হয়তো বুঝতে পারছো না, এটা নেক্সট ক্লাসে আমি বিস্তারিত ব্যাখ্যা করবো। এটা হালকা করে টাচ করে গেলাম, কিভাবে এলো বর্ষ থেকে আমরা কি করে জম্বুদ্বীপ ভারতবর্ষ আমরা কিভাবে এলাম, সেটা পরবর্তীকালে আমরা উঁচু ক্লাসে গিয়ে ভালোভাবে সেখানে শিখব। দেখো আজকে তাহলে আমাদের এই পর্যন্ত ক্লাস, কারণ এরপরে 1.4 টপিক শুরু হচ্ছে। আমরা প্রতিদিন একটা একটা করে টপিক নিয়ে পড়ছি। অর্থাৎ যারা এতক্ষণ ক্লাসটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনে ক্লিক করে দিও, এবং তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও। অন্যের সাথে এটা শেয়ার করতে অবশ্যই মোটে ভুলবে না, এবং প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আজকের ক্লাসটা এখানে আমি এন্ড করলাম।